হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে প্রথমেই আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে এই যে একটা ওয়ার লাইক সিচুয়েশন চলছে, অর্থাৎ পুরো একটা যুদ্ধ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে নিফটি থেকে শুরু করে প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে একটা ডাউনওয়ার্ড টেন্ডেন্সি, প্রচুর শেয়ার ফল করছে, ইনভেস্টারদের পোর্টফোলিও পুরো একদম ব্লিড আউট হয়ে যাচ্ছে। তো এই পুরো বিষয়টা নিয়ে আজ একটু ডিসকাস করব যে হিস্টোরিক্যালি যত আমাদের এখানে যুদ্ধ হয়েছে তার প্রভাবটা কিভাবে পড়েছে মার্কেটের ওপর এবং এই বিষয়টার ফলে কি প্রবলেমগুলো আসতে চলেছে এবং কতদিন আমরা এক্সপেক্টেড এই রকম একটা প্রবলেম থেকে বেরোতে পারি, মানে কতদিনের মধ্যে। তো সেই বিষয়গুলো নিয়ে আজকের ডেটে আমি ডিসকাশন করব। তো যাই হোক, ডিসকাশনটা শুরু করার আগে প্রথমেই দুটো ডিসক্লেমার দিয়ে দিই। একটা আমার ডিসক্লেমার হচ্ছে যে আমার নামে প্রচুর ফেক অ্যাকাউন্ট আছে, বিভিন্ন আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন বা লাইক কমেন্টস ইত্যাদি করছেন তাদেরকে বিভিন্নভাবে ট্র্যাপ করা হচ্ছে। আমি কোনোভাবেই আপনাকে কন্ট্যাক্ট করি না, সেটা ফেসবুক মেসেঞ্জার হোক বা অন্য কোনো ওয়েতে হোক। তো কেউ যদি আমার নাম নিয়ে আপনাকে কন্ট্যাক্ট করে সেই জায়গাটা থেকে বিরত থাকবেন। আমি এইভাবে কোনোভাবেই কন্ট্যাক্ট করি না। আমার একমাত্র নাম্বার এটা 7003790087। আপনার যদি কন্ট্যাক্ট করার কোনোভাবে ইচ্ছে হয় কোনো কিছুর জন্য, আপনি আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। যাই হোক, এরপরে আমরা সোজা চলে যাচ্ছি প্রথমেই আজকের মার্কেটের যে সিনারিওটা বা আজকের মার্কেটের যে সিচুয়েশনসটা সেই বিষয়টা নিয়ে। তো আমরা যদি বর্তমান সময়ে মার্কেটের দিকে তাকাই, যেটা দেখতে পাচ্ছি যে বড় বড় ফলগুলো হচ্ছে সেটা কিন্তু গ্যাপ ডাউনের জন্য হচ্ছে। রিয়েলিটিতে যখন মার্কেট নর্মাল একটা জায়গায় অর্থাৎ নর্মাল ডেতে ট্রেড হচ্ছে সেই জায়গাতে কিন্তু আমরা কোনো রকম বড় সেল অফ দেখতে পাচ্ছি না, হোয়ারাস সেখানে কিন্তু বাইং অ্যাক্টিভিটি দেখাচ্ছে। সেটা আমরা এর আগের দিন হোক বা আজকের দিনে হোক, দুটো ক্ষেত্রেই দেখেছি। তো যে পরিমাণ গ্যাপ ডাউন সকালের দিকে হচ্ছে সেই গ্যাপ ডাউনটাকে পরে কভার করার একটা অদম্য প্রয়াস কিন্তু নিফটির যে সমস্ত পার্টিসিপেন্টরা রয়েছেন তারা কিন্তু করে চলেছেন, বিকজ অনেক শেয়ার কিন্তু সেই মুহূর্তে অনেকটা মানে ডিপে আসছে এবং ডিপে আসার জন্য অনেকেই বাইং করা শুরু করেছেন। সেদিক থেকে দেখতে গেলে আজকে আমাদের নিফটি টোটাল 1.55%-এর মতো ডাউন এবং সেন্সেক্সের ক্ষেত্রেও মোরললেস তাই। ব্যাংক নিফটি থেকে শুরু করে মিড ক্যাপ নিফটি, স্মল ক্যাপ নিফটি প্রত্যেকটা জায়গাতেই আমরা কিন্তু একটা ডাউনওয়ার্ডস টেন্ডেন্সি দেখতে পেয়েছি। এটা মূলত ওই গ্যাপ ডাউন সিনারিওটার জন্যই অ্যাকচুয়ালি হয়েছে। এরপরে যদি আমরা ইন্ডেক্সের টোটাল পারফরমেন্সগুলো দেখছি বা প্যারামিটারগুলোর দিকে তাকাই, সবার আগে যেটা দেখবো ইন্ডিয়া ভিক্সের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ বড় রকমের ভিক্স একটা সার্চ করেছে, যে কারণে অপশানের যে প্রিমিয়াম সেই প্রিমিয়াম এই মুহূর্তে প্রচণ্ড হাই। আর এই হাই প্রিমিয়ামে অপশান বাইং করে কাজ করতে গেলে সেখানে কিন্তু লস হওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। তো সেই কারণে অপশান বাইং থেকে বিরত থাকবেন। যেহেতু প্রিমিয়াম এই লেভেলের হাই, আপনি দেখতে পাবেন প্রত্যেকটা স্ট্রাইক প্রাইসে এই মুহূর্তে কিন্তু হিউজ লেভেলের প্রিমিয়াম আছে। তো যারা অপশন সেলার আছেন তাদের জন্য এই মার্কেটটা কিন্তু একদম লিকুইডেটিভ মার্কেট। ডেফিনেটলি একটা বড় ভোলাটাইল এনভায়রনমেন্ট রয়েছে, কিন্তু ইন্ট্রাডে বেসিসে যদি আপনি অপশন সেলিং করতে পারেন এই ক্ষেত্রে কিন্তু ভালো পয়সা আসার চান্সেস রয়েছে, যেহেতু প্রিমিয়ামের পরিমাণ যথেষ্ট বেশি। নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউএসডি আইএনআর আজকের ডেটে কিন্তু 92-এর কাছাকাছি চলে গেল, অর্থাৎ 92 টাকার উপরে উঠে গেল। এটা কিন্তু একটা যথেষ্ট ক্রুশিয়াল লেভেল। সেই জায়গায় যাওয়ার জন্য আমাদের কারেন্সির মধ্যে ডেপ্রিসিয়েশনটা আমরা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। এই ডেপ্রিসিয়েশনের মূল্যে যে কারণটা রয়েছে সেটা হচ্ছে অয়েল প্রাইস সার্চ করা বা বেড়ে যাওয়া। এছাড়া বিটকয়েনের মধ্যে আমরা 6%-এর কাছাকাছি রাইজ হয়েছে। যেদিন যুদ্ধটা শুরু হয়েছিল, বিটকয়েন যখন ফল করেছিল, আমি একটা কথা বলেছিলাম যে বিটকয়েনের মধ্যে এইবারে কিন্তু টাকা ট্রান্সফারটার জন্য বিটকয়েনকে ইউজ করা হবে। প্রচুর সংখ্যক ব্যক্তি যারা ওই সমস্ত দেশগুলোতে রয়েছে মিডল ইস্টে, তারা টাকা বের করার জন্য বিটকয়েনকে অ্যাজ এ মিডিয়াম ইউজ করবে, যে কারণে আমরা এই সার্চটা কিন্তু এখানে দেখতে পাবো। এছাড়া ইউএস বন্ড এবং 2 ইয়ার্স বন্ডের যদি আমরা ইল্ড দেখি, এগুলো সামান্য পরিমাণে বেড়েছে, অর্থাৎ বন্ডের মধ্যেও একটা ডাম্পিং চলছে স্লাইটলি। এরপরে আমরা যদি আজকের ডেটে ব্রডার মার্কেট পারফরমেন্স দেখি, কিছু শেয়ার রয়েছে যে শেয়ারগুলোর মধ্যে কিন্তু আজকের ডেটেও ভালো রকমের বৃদ্ধি হয়েছে। ফর এক্সাম্পল বলরামপুর চিনি, চেন্নাই পেট্রো, পলিমেটস, অ্যাজিলিটি, গুজরাট গ্যাস ইত্যাদি শেয়ারগুলোর মধ্যে কিন্তু আজকের ডেটেও এই মার্কেট পরিস্থিতিতেও ভালো রকমের কিন্তু একটা বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। অ্যাডভান্স রেশিওর দিকে যদি আমরা তাকাই তাহলে মোটামুটি 673টার কাছাকাছি শেয়ারকে আমরা এখানে আজকের ডেটে পজিটিভে ক্লোজ হতে দেখেছি, হোয়ারাস
2,500-এর ওপর শেয়ার রয়েছে যেগুলো কিন্তু নেগেটিভে ক্লোজ হয়েছে। যদি আমরা নিফটি 500-এর মধ্যে টপ লুজার দেখার চেষ্টা করি তাহলে পেট্রোনেট, এমজিএল, ফোর্স মেট্রোর, এজিস ভোপাক আর জেকে টায়ার, এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে আমরা কিন্তু আজকের ডেটে বড় রকমের একটা ড্রপ দেখতে পেয়েছি, রাইট। এরপরে আমরা যদি কমোডিটি মার্কেটের দিকে তাকাই, আজকে আফটারনুনের পর থেকে এই যে ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাসের প্রাইস, এই দুটো কিন্তু ধীরে ধীরে কুল অফ হওয়া শুরু করেছে। আমাদের মার্কেটটা ক্লোজ হয়ে যাওয়ার পর থেকে এই কুল অফের পিছনে যে নিউজটা রয়েছে সেটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস থেকে একটা নতুন নিউজ এসেছে, এবং সেই নিউজটা হচ্ছে যে ইরানের যে সমস্ত ব্যক্তিরা এই মুহূর্তে রয়েছে, পদাধিকারীর পদে রয়েছে, তারা এই মুহূর্তে নেগোসিয়েশন চাইছে, এইরকম একটা নিউজ কিন্তু এই মুহূর্তে এসছে। তো সেই নিউজটা আসার পরে পরেই আমরা ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাসকে কিছুটা পরিমাণে কুল অফ হতে দেখলাম। এই মুহূর্তে মার্কেটে যে পরিস্থিতিটা চলছে, প্রত্যেকটা মুহূর্তে বিভিন্নভাবে যেমন যেমন নিউজ আসছে, মার্কেট সেই রকমভাবে অ্যাব্রাপ্টলি একটা রিয়্যাক্ট করছে। ফর এক্সাম্পল, আজকে দুপুর 3টে নাগাদ একটা নিউজ আসে যে সৌদি আরামকোর যে পেট্রোলিয়ামের যে বড় বড় রিফাইনারি রয়েছে, সেখানে একটা রিফাইনারির মধ্যে 2টো মিসাইল হানা হয়েছে। সেটার পরে আমাদের নিফটির মধ্যে একটা হঠাৎ করে ড্রপ চলে আসে দুপুর 3টের পর, রাইট। অর্থাৎ যে বৃদ্ধিটা করেছিল সেই জায়গা থেকে আবার ড্রপ করে গেল মার্কেট। পরবর্তীকালে এটা বলা হয়েছে যে না, তার ফলে রিফাইনারির মধ্যে কোনো ক্ষতি হয়নি, কিন্তু হ্যাঁ ওই টাইপের অ্যাটাক একটা হয়েছিল, রাইট। তো সেই কারণে মার্কেটের মধ্যে যেমন যেমন নিউজগুলো আসছে, এই মুহূর্তে কিন্তু মার্কেট চরম লেভেলের ভোলাটাইল রয়েছে। সেটা আমাদের ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস থেকে শুরু করে শেয়ার মার্কেটের যে কোনো ইন্ডেক্সের কথা বলি, গোল্ড বলি, সিলভার বলি, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের মধ্যেই, কারণ এটা একটা গ্লোবালি বেশ বড় রকমের এফেক্ট দিতে শুরু করেছে, যেহেতু হরমুজ প্রণালী থেকে শুরু করে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া গোল্ডের মধ্যে আজকে 1.46% আপ, আর সিলভার, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম অর্থাৎ প্রেসিয়াস মেটাল এবং বেস মেটাল, এই সেগমেন্টটাও কিন্তু আজকের ডেটে বেশ ভালো রকমই আপ আছে, অর্থাৎ কমোডিটি মার্কেট। এরপরে আমরা যাচ্ছি মিডল ইস্টের এই যে টেনশন বা এই যে অয়েল হিট, অয়েলের যে সার্চ করলো, এটার পিছনে এই রকম সিনারিওস যখন আসে, অর্থাৎ যখন ইকোনমির মধ্যে একটা বড় রকমের প্রেশার তৈরি হয়, সেই সময় আমরা একটা জিনিস দেখতে পাই, এটা একটু নলেজ পারপাস প্রত্যেককেই বলে রাখি, যাতে পরবর্তীকালে এইরকম ইভেন্ট এলে আপনি বিষয়গুলো বুঝতে পারবেন। এই টাইপ অফ ইভেন্টগুলো যখন আসে, সেই সময়ে যেগুলো সিক্লিক্যাল স্টক বা সাইক্লিক্যাল যে স্টক বা শেয়ার থাকে বা বিজনেস থাকে, সেইগুলোর মধ্যে কিন্তু একটা ডাউন টার্ন আসে, রাইট। যে কারণে আজকের ডেটে যদি আপনি দেখেন, ইনফ্রাস্ট্রাকচার স্টক থেকে শুরু করে আপনার এই যে মোটর বা অটো যে সেগমেন্টটা রয়েছে, সেই অটো সেগমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, রিয়েলটি, স্টিল, এগুলো প্রত্যেকটা হচ্ছে সিক্লিক্যাল সেক্টর। তো যখনই কোনো একটা ইকোনমি ভালো পারফর্ম করতে শুরু করে, এই টাইপ অফ সিক্লিক্যাল স্টকগুলো বাড়তে শুরু করে। আর যদি ইকোনমির মধ্যে কোনো রকম প্রেশার আসে, তখন এই সিক্লিক্যাল সেগমেন্টগুলো বা সিক্লিক্যাল স্টকগুলো কিন্তু ভালো রকমের ডাউন টার্নে নিয়ে যায়। এটা মার্কেটের একটা ডাইনামিক্স। তো সেই ডাইনামিক্স অনুযায়ী এই যে জিওপলিটিক্যাল টেনশনটা চলছে, যে কারণে আজকের ডেটে আমাদের স্টিল, কনস্ট্রাকশন, অটো, ইনফ্রা, এই যে সেগমেন্টগুলো রয়েছে, এই সেগমেন্টগুলোর মধ্যে আজকের ডেটে কিন্তু আমরা ভয়ানক রকমের পতন দেখলাম। কোনোটা 4%, কোনোটা 2%, এইরকম করে ইন্ডেক্স লেভেলের বা এই যে সেক্টরাল লেভেলের কিন্তু আমরা পতন আজকের ডেটে দেখতে পেয়েছি। আজকের দিনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে ইকোনমিক ডেটাটা রিলিজ করেছে, সেটা হচ্ছে আমাদের এই যে HSBC কম্পোজিট PMI এবং সার্ভিস PMI, দুটো ডেটাই যথারীতি 50-এর উপরে, 50 বা 55-এর উপরে যদি থাকে, ইকোনমির মধ্যে ইকোনমিক অ্যাক্টিভিটি ভালোই চলছে, সেটা তার প্রমাণ। এবং সেই দিক থেকে দেখতে গেলে এই দুটো যে ডেটা রিলিজ করেছে, এই দুটো ডেটার ফলে মার্কেটের মধ্যে একটা পজিটিভিটি রয়েছে। অর্থাৎ ইকোনমিক ডেটার পার্সপেক্টিভ থেকে, ডেফিনেটলি জিওপলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে মার্কেটের মধ্যে বেশ বড় রকমের একটা হিট রয়েছে, এবং সেইটার প্রভাবে আমাদের প্রত্যেকের পোর্টফোলিও লাল, যারা দীর্ঘদিন ধরে পোর্টফোলিও হোল্ড করছেন, পোর্টফোলিও ম্যাক্সিমাম জনেরই লাল। তো সেই জায়গা থেকে দেখতে গেলে এই যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা থেকে কি করে ওভারকাম করতে পারেন, বা মার্কেট কিভাবে এই টাইপের ক্রাইসিসগুলো হ্যান্ডেল করেছে, এই নিয়ে আমি পরবর্তী ডিসকাশনটা করব। তো এই ডিসকাশনের জন্য আমরা প্রথমেই একটা চার্ট এখানে নিচ্ছি। এই চার্টটা হচ্ছে কি,
এই চার্টটা হচ্ছে নিফটির যে প্রাইস টু আর্নিং অর্থাৎ নিফটির যে পিই আছে সেই পিইটাকে আমি এখানে ব্লু কালারে ডিনোট করেছি এবং ব্লু কালারে এই যে ডিনোট করা হয়েছে এই যে ব্লু কালার যে লাইনগুলো এটা হচ্ছে নিফটির পিই অর্থাৎ প্রাইস টু আর্নিং এর যে চার্ট সেটা। আর রেড কালারে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি নিফটির যে প্রাইস, এই নিফটির প্রাইসটা এখানে ইন্ডিকেট করা হয়েছে। এছাড়া প্রত্যেকটা জায়গাতে আমরা যদি দেখি আজকে ডেটে অর্থাৎ আমাদের যে প্রত্যেকটা ওয়ার যেভাবে হিট করেছিল মার্কেটে সেই পজিশনগুলোকে নেওয়া হয়েছে। ফর এক্সাম্পল আমরা যদি 1999 সালে দেখি কার্গিল ওয়ারের হিট করার সময় নিফটি এইরকম একটা জায়গায় ছিল এবং তার পরবর্তীকালে ওয়ারের পরবর্তী সময়ে নিফটি কিন্তু রিকভার করেছিল। তার পরবর্তী সময়ে আমরা যদি 9/11 এবং আফগানিস্তান ওয়ারের দিকে তাকাই 2001 এই সময়ে কিন্তু মার্কেটের মধ্যে আমরা একটা স্লাইড ক্র্যাশ দেখতে পাই এবং এই সময়ে ইরাক ওয়ারও শুরু হয়। তো আমরা যেহেতু পেট্রোলিয়াম সেগমেন্ট নিয়ে কথা বলছি, ইরাক ওয়ারের সময়ও সেম টাইপ অফ ইভেন্ট আমরা দেখেছিলাম। পরবর্তীকালে নিফটির মধ্যে আমরা একটা রাইজ এখানে লক্ষ্য করেছি। সিমিলার কাইন্ড অফ সিনারিও আমরা যদি দেখি আমরা রাশিয়া ইউক্রেন ওয়ারের সময়ও সেম টাইপ অফ সিনারিও এখানে দেখেছি এবং তারপরে মার্কেটের মধ্যে একটা রিকভারিও দেখেছি। রিসেন্টলি আমরা ইসরায়েল হামাসের ওয়ার এই জায়গাতে হিট করে এবং তার পরবর্তীকালেও নিফটিকে আমরা রাইজ করতে দেখেছি। রিসেন্ট টাইমে ইরান এবং ইসরায়েলের যে ওয়ারটা চলছে সেটা কিন্তু এই জায়গাতে চলছে অর্থাৎ 2026-এ এই ওয়ারটাও সিমিলার কাইন্ড অফ এফেক্ট একটা দিতে চলেছে। এখন আমি এই ডিসকাশনটা কেন করছি, আমার এই ডিসকাশনটা করার উদ্দেশ্য হচ্ছে যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করেন, যারা রিসেন্ট এসছেন মার্কেটের মধ্যে এবং লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চান, প্যানিক ফিল করছেন, পোর্টফোলিও ডাউন দেখছেন, তাদের জন্য এই ডিসকাশনটা করা। এটা ট্রেডারদের জন্য নয়। ট্রেডারদের জন্য আমি প্রচুর ভিডিও বানাই এবং সেই ক্ষেত্রে যারা ট্রেডার আছেন তাদের জন্য শর্ট টার্মে কী করে ট্রেড করবেন তার ভিউটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। এনিওয়েজ আমি যে কথাটা বলতে চাইছি বা যে বিষয়টা আমি এখন মিন করতে চাইছি সেটা হচ্ছে এছাড়া আপনি আরেকটা জিনিস দেখতে পাবেন এই চার্টের মধ্যে, এই যে ডিপ রেড পোর্শনটা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা হচ্ছে মিডিয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর্থাৎ 20.92। বলার মানে হচ্ছে এটাই, আমি যদি নিফটি পির ওপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের গ্রাফ প্লট করি তাহলে যে সিনারিওটা আমরা দেখতে পাচ্ছি এর যে মিডিয়ান সেটা হচ্ছে 20.92। এই 20.92 এর কাছাকাছি বর্তমানে আমাদের এখানে কিন্তু নিফটি রয়েছে অর্থাৎ পির রেসপেক্টে অর্থাৎ প্রাইস টু আর্নিং এর রেসপেক্টে আমরা কিন্তু একদম মিনের কাছাকাছি ঘোরাফেরা করছি কন্টিনিউয়াসলি, রাইট। বিগত আমরা যদি 2 বছরের আমাদের নিফটির যে চার্ট রয়েছে বা নিফটির যদি প্রাইস টু আর্নিং দেখি সেটা কিন্তু মিনের কাছেই ঘোরাফেরা করছে। বলার মানে হচ্ছে যতক্ষণ না আর্নিং ইমপ্রুভমেন্ট করছে লং টার্ম ইনভেস্টারদের জন্য কিন্তু পেন রয়েছে বা এই টাইপ অফ সিনারিও কনস্ট্যান্টলি চলতে থাকবে। যে মুহূর্তে আর্নিং ইমপ্রুভমেন্ট করবে তারপরেই আপনি এখানে এর মধ্যে একটা রাইজ দেখতে পাবেন অর্থাৎ ইকোনমিক অ্যাক্টিভিটি, ইকোনমিক গ্রোথ, কনজামশন এই সমস্ত স্টোরিগুলোর দিকে নজর রাখা উচিত আমাদের। যেহেতু নিফটি এই মুহূর্তে একটা তার যে পি সেই পির একদম মিনের কাছে রয়েছে সেহেতু এইটা বলা যেতে পারে যে মার্কেটের মধ্যে এই মুহূর্তে বিশাল বড় ভ্যালুয়েশনের রেসপেক্টে একটা যে ওভার ভ্যালুড সিচুয়েশন রয়েছে বা প্রচণ্ড পরিমাণে একটা আর্নিংয়ের মধ্যে যে মানে কি বলবো বড় একটা বাবল তৈরি হয়েছে নিফটির রেসপেক্টে, সেই সিনারিওটা নয়। ডেফিনেটলি স্টক স্পেসিফিক কিছু জায়গা রয়েছে যেখানে বাবল ফর্মেশন আছে বা সেইগুলোও ধীরে ধীরে বাবলগুলো ফুটতে শুরু করেছে, যে কারণে আপনি প্রচুর শেয়ারকে কিন্তু তাদের যে মিন পি রয়েছে সেই মিন পির কাছে আসতে দেখবেন, যেটা আমরা নিফটির মধ্যে দেখতে পাচ্ছি বিগত প্রায় 1-1.5 বছর ধরে, যে কারণে আমরা নিফটিকে এই জায়গাতে একটা ভোলাটাইল স্টেটের মধ্যে দেখতে পাচ্ছি, রাইট। তো সেই পার্সপেক্টিভ থেকে যদি দেখা হয় তাহলে আমাদের এই মুহূর্তে অতটা চিন্তা করার কিছু নেই যারা লং টার্ম ইনভেস্টার তাদের জন্য বলছি। এবং আমরা যদি যত ওয়ার লাইক সিচুয়েশনস আছে সেইগুলোর দিকেও যদি তাকাই সেই সময় যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের অনেক উপরে চলে যায় অর্থাৎ 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 4 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এইরকম এরিয়াতে যে মুহূর্তে যায় সেই মুহূর্তে কিন্তু আমরা ভয়ানক লেভেলের একটা প্যানিক সেলিং দেখতে পাই, রাইট। তো সেই লেভেল অফ প্যানিক সেলিংয়ের যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে নেই, কারণ মার্কেটকে যদি সেল অফ করা হয়
প্রচুর প্লেয়ার রয়েছে যারা কিন্তু বাইং এখানে করতে ইন্টারেস্টেড, রাইট? তো সেই কারণে কিন্তু আমরা এই যে আমি যে পির যে গ্রাফটা দেখাচ্ছি সেইটা কিন্তু এটাই মিন করে। তার মানে কি এই পির গ্রাফ এখানে ড্রপ করতে পারে না? ডেফিনেটলি পারে, যদি সেই রকম আমাদের সাপ্লাই চেনের ইস্যু আসে, যদি আমাদের সেই টাইপ অফ ইস্যু আছে বাট এই মুহূর্তে যা পরিস্থিতি, এই জায়গাতেই নিফটিকে আমরা দীর্ঘদিন ধরে ঘোরাফেরা করতে দেখতে পাচ্ছি। এনিওয়েজ, আমরা পরের স্লাইডে যাই। তো যে কথাটা আমি বলছিলাম, যখনই এরকম ওয়ার লাইক সিনারিওস হয় সেই সময় আমরা যদি প্রত্যেকটা ওয়ারের দিকে তাকাই, ফর এক্সাম্পল কার্গিল ওয়ার, ওটা রিকভার করতে টাইম লেগেছিল 6 to 12 মান্থস। সিমিলারলি রাশিয়া ইউক্রেন ওয়ার অর্থাৎ 2022-এ যদি দেখি, সেটা 6 to 8 মান্থস টাইমের মধ্যে পুরো বিষয়টা রিকভার করেছিল। এছাড়া আমরা যদি আফগানিস্তান ওয়ার দেখি 2001-এ, সেটাও 10 থেকে 12 মান্থসের মধ্যে টোটালি রিকভারি দেখতে পেয়েছিলাম। ইরাক ওয়ারের দিকে যদি তাকাই, তাহলে 3 to 6 মান্থসের মধ্যে এটা রিকভারি স্টেটে চলে গিয়েছিল, রাইট? সিমিলারলি আমরা যদি হিস্টোরিক্যাল অ্যানালিসিস দেখি এই ওয়ার লাইক সিচুয়েশনসগুলোর, ফর এক্সাম্পল ইসরায়েল হামাসের মধ্যে যে ওয়ারটা, সেটাও 1 থেকে 2 মাসের মধ্যে রিকভারি করে গিয়েছিল। এবং তারপরে ইরান ইসরায়েল যে ওয়ারটা চলছে ইউএসকে কেন্দ্র করে, এটাও কিন্তু সিমিলার কাইন্ড অফ একটা জায়গায় যেতে চলেছে বা যাবে বলে আমি অ্যাটলিস্ট এক্সপেক্ট করছি, যেখানে আমাদের 3টে মেজর রিজন রয়েছে এই সেল অফের। একটা হচ্ছে অয়েল শক, অর্থাৎ অয়েল অ্যান্ড এনার্জি কমোডিটিসের মধ্যে একটা শক রয়েছে। এছাড়া একটা রিস্ক অফ স্টেটের মধ্যে চলে গিয়েছে পুরো গ্লোবাল যে ইনভেস্টমেন্ট কমিউনিটি রয়েছে তারা। এছাড়া এফআইআই এর মধ্যে একটা বড় রকমের আউটফ্লো আমরা দেখতে পাচ্ছি। তো এই সমস্তগুলোর জন্যই মার্কেটের মধ্যে একটা ডাউন টার্ন আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া আজকের ডেটে যদি আমরা ইম্পর্টেন্ট নিউজগুলোর দিকে তাকাই, আমরা প্রত্যেকেই জানি যে এই যে কনফ্লিক্টটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। কখনো একটা পজিটিভ নিউজ আসছে, কখনো একটা নেগেটিভ নিউজ আসছে। এই পজিটিভ নেগেটিভ নিউজের মিশ্রণেই মার্কেটে যত অ্যাসেট ক্লাস রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু একটা বড় বড় উত্থান এবং পতন আমরা দেখতে পাচ্ছি। বাট যদি এই সমস্ত নিউজগুলোর দিকে আমরা তাকাই, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা আমাদের জন্য, সেটা হচ্ছে এই স্টেট অফ হরমুজটাকে বন্ধ করে দেওয়া। এই স্টেট অফ হরমুজ বন্ধ করে দেওয়ার ফলে ইন্ডিয়ান যে মার্কেট রয়েছে, ইন্ডিয়ান মার্কেটের মধ্যে একটা বড় রকমের প্রবলেম তৈরি হতে চলেছে, যেটা আমি গতকালও বলেছিলাম যে আমাদের কাছে টোটাল অয়েল এই মুহূর্তে মজুদ রয়েছে 8 সপ্তাহের, অর্থাৎ 8 উইকসের। এই 8 সপ্তাহ পরে গিয়ে যদি আমরা অয়েল না পাই, তাহলে আমাদের জন্য একটা বড় প্রবলেম হতে পারে। এই জায়গাতে অনেকগুলো ইম্পর্টেন্ট দিক রয়েছে। 1 নাম্বার হচ্ছে ইউএস থেকে শুরু করে পুরো পৃথিবীই জানে যে এই যে প্রবলেমটা যদি রিজলভ না হয়, তাহলে এটা কিন্তু বড় ক্রাইসিস তৈরি হতে পারে। তো সেই বড় ক্রাইসিসটাকে আটকানোর জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে নেগোসিয়েশনস। এবং আমার যেটা ধারণা, আগামী 3-4 দিনের মধ্যে নেগোসিয়েশনের প্রায় জায়গাতেই চলে যাবে এই যুদ্ধটা, কারণ এটাকে যদি লং এক্সটেন্ড করা হয় তাহলে পুরো বিশ্বের জন্য ক্ষতি। এই জায়গাতে একটা ইম্পর্টেন্ট দিক, সেটা হচ্ছে রাশিয়ার তরফ থেকে একটা নতুন মন্তব্য উঠে এসছে যে এই মুহূর্তে তারা ইন্ডিয়াকে এবং চায়নাকে তারা তেল দিতে ইন্টারেস্টেড। কিন্তু ইন্ডিয়ার পরিস্থিতিটা এই মুহূর্তে ভয়ানক জায়গায়, কারণ যদি ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে অয়েল নেয়, তাহলে পরবর্তীকালে যেটা হবে সেটা হচ্ছে আমেরিকার কাছ থেকে আবার 50%-এর কাছাকাছি ট্যারিফ বসিয়ে দিতে পারে ডোনাল্ড ট্রাম্প। তো সেই জন্য ইন্ডিয়া এখন ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে আছে। যদিও আমার যেটা ধারণা, যদি যুদ্ধটা প্রচুর পরিমাণে এসকালেট করে, ইন্ডিয়া হয়তো দেখা যাবে রাশিয়ার কাছ থেকে অয়েল কিন্তু ইম্পোর্ট করতে পারে। আর সেই জায়গায় সব থেকে বড় বেনিফিশিয়ারি হতে চলেছে আমার ধারণা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তার কারণ হচ্ছে এই টাইপ অফ ডিল যদি হয়, রিলায়েন্স ডেফিনেটলি এটাকে এক্সপ্লয়েট করার একটা চেষ্টা করবে। এবং সেই দিক থেকে দেখতে গেলে রিলায়েন্সের মধ্যে এইরকম একটা সিনারিওস তৈরি হতে পারে। ডেফিনেটলি শেয়ার প্রাইসে হয়তো আপনি ইমিডিয়েট বেসিসে দেখতে পাবেন না, বাট 2 মাস 3 মাসের ব্যবধানে এই জিনিসটা কিন্তু রিয়েলাইজ রেটে চলে যাবে, যদি আবার পুনরায় রাশিয়ার কাছ থেকে ইন্ডিয়া অয়েল কেনা শুরু করে বা চিপ অয়েল ইম্পোর্টটা শুরু করতে পারে, রাইট? তো এরকম একটা জটিল সিনারিওর মধ্যে দিয়ে যাচ্ছে অয়েলের রেসপেক্টে। আর একটা দিক রয়েছে, সেই দিকটা হচ্ছে যে যদি এই ক্রাইসিসটাকে সম্পূর্ণভাবে বন্ধ করা যায় বা এই জায়গাতে নেগোসিয়েশনে আসা যায় বা কোনোভাবে স্টেট অফ হরমুজকে খোলা যায়, তাহলে সেই দিক থেকে দেখতে গেলে একটা আবার মার্কেটের মধ্যে গতি আসবে। আদারওয়াইজ এই আনসার্টেনটিটা কন্টিনিউ করবে। কিন্তু যেহেতু ক্রুড অয়েল প্রাইস, ন্যাচারাল গ্যাস প্রাইস কিছুটা পরিমাণ
মানে ড্রপ করেছে, সেহেতু বলা যায় যে যুদ্ধ পরিস্থিতি হয়তো এবারে একটা স্লো ডাউন হলেও হতে পারে। রাইট, এই হচ্ছে টোটাল আজকের ডিসকাশন। আশা করি আজকের ডিসকাশনটা আপনার ভালো লাগলো। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।